প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। নির্বাচন হবে কি হবে না, এই অনিশ্চয়তা যেমন আছে, তেমন নির্বাচন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে নাকি ইনক্লুসিভ হবে, সেই আলোচনা এবং সেটা নিয়ে পর্দার অন্তরালে কিন্তু এখনো অনেক কাজ চলছে। সুতরাং এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই অবস্থায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারা বাংলাদেশ, সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব যেন একেবারে তারেক রহমানের দিকে হুমড়ি খেয়ে পড়ছে। এবং শুধুমাত্র বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ নয়, বাংলাদেশে যারা রয়েছেন বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন, তারাও একেবারে তারেক রহমানের দিকে ছুটে চলেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে তার কার্যালয়ে দেখা করেছে এবং সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি হচ্ছে, সেটি যেভাবে একটা বড় স্টেক হোল্ডার, বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হচ্ছে, তাতে এই নির্বাচনটি সর্বমহলে একদিকে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমন এটি বিতর্কিত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারাও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হবে বলেই তারা মনে করেন। তো এই এই প্রেক্ষিতে জনাব তারেক রহমান বলেছেন যে তার দল, তার মা এবং তিনি দীর্ঘকাল ধরে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। সুতরাং তারাও চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। এই 12ই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং কয়েকটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে সেটি তারা আসলে চায় না, কিন্তু এ ব্যাপারে তাদের কিছু করার নেই, কারণ এই নির্বাচন আয়োজন করছে ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূস সরকার আপনারা জানেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দিতে রাজি না। তিনি তাকে যেই বলে টেকনিক্যাল সমস্যা আছে এবং তিনি আসলে খুব ভয় পান যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনী ফলাফল যদি কোনো ক্রমে আওয়ামী লীগের দিকে যায় তাহলে তার জান নিয়ে পালানোই মুশকিল হয়ে যাবে, এরকম একটা ভীতি তার মধ্যে কাজ করে। যাই হোক, যেটা শুরুতেই বললাম যে নির্বাচন হবে কি হবে না, ইনক্লুসিভ হবে কি না, এটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। এই মাসটা অপেক্ষা করতেই হবে, অন্তত 20 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো এই অবস্থায় আমরা যেটা দেখছি যে প্রশাসন বা সবাই তারেক রহমানের সামনে ঝুঁকে পড়ছে, তারেক রহমানের সামনে হাজিরা দিচ্ছে, এটা যেমন সত্যি, তেমনি যে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি আয়োজনের চেষ্টা করা হচ্ছে, সেই নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এত এত অনিয়ম হচ্ছে যে এই নির্বাচনটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে নেই, মানে গ্রহণযোগ্যতার ওই বিবেচনায় এই নির্বাচন থাকবে না। বিএনপির 30 জন প্রার্থী ঋণ খেলাপি, অথচ এই ঋণ খেলাপির জন্য কারো মনোনয়ন বাতিল হয়নি একদম, মানে আপনারা, অথচ জাতীয় পার্টির একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। একজন প্রার্থীর নাকি 2 মাসের কি একটা ইলেকট্রিক বিল নাকি বাকি, তার মনোনয়ন বাতিল করে দিয়েছে। তো যদি আইন অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা যায়, তাহলে বিএনপির 30 জন স্বীকৃত ঘোষিত ঋণ খেলাপির মনোনয়ন কেন বাতিল করা হবে না, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। আরো সমস্যা হলো যে বিএনপির অনেক ক্যান্ডিডেটই দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তো বাংলাদেশের সংবিধানের 66 ধারার 2 গ অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী যারা তারা এমপি ইলেকশন করতে পারবে না। তো এখন এই যে যারা দ্বৈত নাগরিকত্ব, ইভেন এই যে ধরেন ইউকে বিএনপির সদ্য প্রাক্তন সভাপতি মিস্টার মালেক, তাকে সবাই চেনেন, এই মিস্টার মালেক এখনো ব্রিটিশ নাগরিক। তিনি সিলেট 3 আসন থেকে নমিনেশন পেয়েছেন বিএনপির, এবং যারা বিএনপির দ্বৈত নাগরিকত্বের অধিকারী এরা কেউ কেউ বলতেছেন যে তার আইনজীবীর প্যাডে লেখাচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল প্রক্রিয়াধীন, কিন্তু আমাদের সংবিধান যদি আমরা মানি তাহলে এই সুযোগ নাই। একদম মানে বিদেশি নাগরিকত্ব
ত্যাগ করতে হবে এবং সেই ত্যাগ করার একটা অফিসিয়াল ডকুমেন্ট নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কিন্তু ব্রিটিশ সিস্টেমে নাগরিকত্ব সারেন্ডার করা এবং ফাইনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া, এটা কিন্তু সময় সাপেক্ষ। কেউ কেউ বলেন যে 12 থেকে 13 মাস পর্যন্ত সময় লাগে। তো সেই দীর্ঘ সময় সাপেক্ষ এখন মিস্টার মালিকের মতো যারা আছেন একাধিক দেশের নাগরিক, তারা কিভাবে নির্বাচন করবেন? এটা তো সম্পূর্ণ আইনের বরখেলাপ। এবং দেখা গেল যে নির্বাচনে হেরে গেলেন, তখন আবার ওই অ্যাপ্লিকেশন উইথড্র করে নিলেন। তো এটা তো হয় না। এবং নির্বাচন এখন মানে পুরা জোর যার মুল্লুক তার, যা ইচ্ছা তাই অবস্থায় একটা নির্বাচন হচ্ছে। আপনারা দেখছেন স্বতন্ত্র প্রার্থীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, দেখেন এই লোকটাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হচ্ছে। শুধু এইটা না, আমার সাথে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর যোগাযোগ হয়েছে, তারাই আমার সাথে যোগাযোগ করেছেন। তো সবাই, আমি আগেও বলেছি যে সবাই নানা রকমের হয়রানির শিকার এবং দিনের শেষে প্রায় অধিকাংশেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। শুধুমাত্র দলের বিদ্রোহী প্রার্থীরা যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশন তাদেরটা আপাতত গ্রহণ করেছে। তো বিএনপি একদম মানে ফ্রি স্টাইলে নির্বাচনী মাঠে আছে আর কি, তাদের যা ইচ্ছা তাই হচ্ছে। এবার এদিকে তারেক রহমানের সাথে আমাদের কিছু কমিউনিস্টও দেখা করেছেন, তাদের একটা জোট আছে, গণতান্ত্রিক জোট। সেই জোটের পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সেখানে আমাদের ডক্টর মুস্তাক হোসেন ভাইও আছেন, তারা দেখা করেছেন। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তাতে তো মানে বেশ, কারণ এই মানুষগুলো তো আমাদের ছাত্র জীবন থেকে দেখে আসা, হ্যাঁ, তারা একজন মানে খুবই ডিভোটেড কমিউনিস্ট ছিল। তো তারা তারেক রহমানের সামনে যেভাবে হাত কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন, যদিও আমি শুনেছি তারা আলাপ করেছেন, তারা তারেক রহমানকে অনুরোধ করেছেন দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য। এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। কিন্তু আবার ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের আবার একটা আঞ্চলিক পরিচালক, তিনি আবার জামাতের আমিরের সাথে দেখা করেছেন আজকে, এবং সেখানে তারপরে একটি সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডক্টর আবু তাহের, তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং তিনি এই যে বলেছেন যে গত 2-1 সপ্তাহ ধরে প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটা দলের দিকে ঝুঁকে পড়ছে, তাতে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে কিনা এটা নিয়ে জামাতের পক্ষ থেকে কনসার্ন রেইজ করা হয়েছে। এবং জামাত বলছে যে এইভাবে তারা এইভাবে নির্বাচনটা হোক চায় না, তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং সবাই কিন্তু এখন একটা কথা বলছে, জামাতও বলছে যে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। আওয়ামী লীগের খবর নাই, আপনি 50% অফ দ্য ভোটার্সকে বাইরে রেখে আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করছেন না, তাতেই তো দেশের গণতন্ত্রের বাইন মারা। এখন আবার আপনারাই বলতেছেন যেহেতু জামাত একদম ক্ষমতায় চলে এসেছিল, ঠিক সেই মুহূর্তে এখানে বিএনপির হঠাৎ করে পাশার দান উল্টে গেছে, সবকিছু বিএনপির দিকে ঝুঁকে গেছে, জামাতের মাথায় বাড়ি। তো সেটা আজকে ডক্টর তাহের যেভাবে কথা বললেন, হ্যাঁ, মানে জামাত অনেক অ্যাগ্রেসিভ এবং জামাত ভবিষ্যতে কি করবে মানে এই মাসের মধ্যে, সামনের দিনগুলোতে, এটা নিয়ে আমাদের একটু নজর রাখতে হবে। আমি জামাতের বর্তমান অবস্থা নিয়ে পরবর্তীতে একটা এপিসোড করব। 1 বছর আগে দেয়া অধ্যাপক ইউনূসের একটি অমোঘ বাণী ছিল, আমরা যাব না বিশ্বের কাছে, বিশ্ব আসবে আমাদের কাছে। তার 6 মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল, ভিসার সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। এর মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে। উল্টো আরো অনেক দেশ বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে। এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা চিন্তা ফেলে দিয়েছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোনো দেশ ভিসা দিতে চাইবে তো? আমেরিকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার টুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায় যেটি ঠিক করতে আপনার লাগতে পারে 18 লাখ টাকা। সাথে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার 3 এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকা যাবে না।
কূটনীতিকরা বলছেন এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা। কারণ যেসব দেশের সাথে বাংলাদেশিদের আমেরিকা একই তালিকাভুক্ত করেছে সেসব দেশের অনেকগুলোতে এক সময় বাংলাদেশের সেনারা গিয়ে শান্তি স্থাপনে ভূমিকা রাখতো, এমনকি এখনো রাখে। ওয়াশিংটন থেকে ব্রাসেলস আর আবুধাবি থেকে কুয়ালালামপুর সবখানি বাংলাদেশের জন্য দরজায় একের পর এক তালা ঝুলছে। এক সময় যে সবুজ পাসপোর্টের গায়ে উন্নয়নের রোল মডেল হওয়ার সিলমোহর লাগতো, আর সে পাসপোর্টের অধিকারী হওয়া মানে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কের চোখে একজন সম্ভাব্য ওভারস্টার বা সুবিধাভোগী বোঝা। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা, কূটনৈতিক অদূরদর্শিতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নড়বড়ে শাসনের এক যৌথ ফলাফল বলেই মনে করছেন কূটনীতিকরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণাটি বাংলাদেশের মধ্যবিত্তের জন্য বজ্রপাতের মতো এসেছে। যারা ভাবতেন কষ্ট করে একবার আমেরিকার টুরিস্ট ভিসাটা ম্যানেজ করতে পারলেই কেল্লাফাতে, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন এন্ট্রি ফি চালু করেছে। একে বলা হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মূলত একটি গ্যারান্টি, যেখানে আমেরিকা নিশ্চিত হতে চায় আপনি আমেরিকায় গিয়ে আবার সুবোধ বালকের মতো বাংলাদেশে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন ভিসা নীতিকে সহজ ভাষায় বলা যায় আর্থিক ফিল্টার। নতুন এই নিয়ম অনুযায়ী বাংলাদেশ সহ বিভিন্ন কিছু দেশের নাগরিকদের B1 বা ব্যবসায়িক এবং B2 বা পর্যটন ভিসা পেতে হলে এখন থেকে 5,000, 10,000 বা ক্ষেত্র বিশেষে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করতে হতে পারে। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এই বন্ডের অঙ্ক নির্ধারণ করার সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে কাউন্সিলর অফিসারকে। আপনি যদি ইন্টারভিউতে গিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়েন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে যদি অফিসারের সন্দেহ হয় যে আপনি সেখানে গিয়ে কোনো মেক্সিকান রেস্তোরাঁয় থালা বাসন মাজা শুরু করবেন, তবে তিনি নির্দ্বিধায় আপনার ঘাড়ে $15,000 বন্ড চাপিয়ে দিবেন। এই টাকাটা জমা দিতে হবে মার্কিন ট্রেজারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে। টাকা দেওয়ার পর যদি আপনি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসেন, তবেই এই টাকা ফেরত পাবেন। তার মানে এই বন্ডটি কোনো অফেরতযোগ্য ফি নয়, এটি একটি রিফান্ডেবল জামানত। তবে যদি ভাবেন আমেরিকা গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম বা আশ্রয় চাইবেন, তবে সেই 18 লাখ টাকা মার্কিন সরকারের লাভ, আর আপনার জন্য সেই টাকা জলে গেল। এই নিয়মটি বাংলাদেশের জন্য 2026 সালের 21শে জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। শুধু ভিসার জন্য করা বন্ডই নয়, বাংলাদেশিরা এখন থেকে সব এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকতে পারবে না, ঢুকতে পারবে মাত্র 3টি এয়ারপোর্ট দিয়ে। এগুলো হলো বোস্টন লোগান, জন এফ কেনেডি আর ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শক, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের উপর এমন খড়গগ্রস্ত হলো তার উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি তালিকায়। মাত্র 2 দিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন কোন দেশের মানুষ আমেরিকায় গিয়ে বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নেয়। রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর 54.8%ই কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। এই পরিসংখ্যানটি মার্কিন ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করেছে যে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে কর্মসংস্থানের চেয়ে রাষ্ট্রের উপর বোঝা হয়ে থাকতেই বেশি পছন্দ করে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2000 সালে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র 40,000, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2,70,000-এ। জনসংখ্যা 569% বাড়লেও বাংলাদেশিদের গড় বার্ষিক আয় মাত্র $78,400, যেটি সামগ্রিক এশীয় গড় আয়ের প্রায় অর্ধেক। দারিদ্র্যের হার এশীয়দের মধ্যে যেখানে 10%, বাংলাদেশিদের ক্ষেত্রে তা 14%। এই অর্থনৈতিক দুর্বলতাই মূলত মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারতীয়রা যখন সিলিকন ভ্যালিতে রাজত্ব করছে এবং তাদের পরিবারগুলোর সাহায্য নেওয়ার হার তালিকায় নেই বললেই চলে, তখন বাংলাদেশিরা ফুড স্ট্যাম্প আর সরকারি বাসস্থানের লাইনে দাঁড়িয়ে আছে। এই ন্যারেটিভটাই আমেরিকাকে বাধ্য করেছে বাংলাদেশিদের জন্য 18 লাখ টাকার তালা ঝুলাতে। পিউ রিসার্চ সেন্টারের মতে বাংলাদেশিদের মধ্যে দারিদ্র্যের উচ্চ হার সম্ভবত এই পরনির্ভরশীলতার মূল কারণ।
দর্শক, আমেরিকা 18 লাখ টাকা দাবি করে যখন ভিসা প্রক্রিয়া জটিল করে তুলছে, তার অনেক আগেই ইউরোপ আইন পাশ করে বাংলাদেশিদের জন্য অভিবাসন কঠোর করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে। 2025 সালের 18 ডিসেম্বর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকেরা বাংলাদেশ সহ 60টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেখানে নাগরিকদের সহজে আশ্রয় দেয়া হবে না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর নাম হলো বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। এখন থেকে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর বছরের পর বছর ঝুলে থাকবে না। 12 সপ্তাহের মধ্যে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তি করা হবে। যদিও মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটি সত্যিকারের বিপদে পড়া মানুষের আশ্রয়ের সুযোগ সীমিত করে দেবে। দর্শক, আমেরিকা বা ইউরোপের তালা খোলা প্রক্রিয়াটা কঠিন হওয়ার আগেই বাংলাদেশিদের জন্য এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়া জটিল হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে মেডিকেল ইস্যু ছাড়া ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে। ভারতের সাথে সম্পর্ক অবনতির পর থেকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, যারা দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক। যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে। পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয়, কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে। আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত 3 সপ্তাহ থাকতে হয়। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ভিসা পেতে কমপক্ষে 3 বার ভারতে যেতে হয়, কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। বাংলাদেশে পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়েনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস নেই। তাই সেই দেশগুলোতে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়। ভারতের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দূতাবাস থেকে কিছু দেশের ভিসা আবেদনের ব্যবস্থা করা হলেও এই 2 দেশের ভিসাও বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে বলা হয়েছে 2024 সালের ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। 3 মাস পর মার্চ মাসে ঢাকা থেকে 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আরো বেড়েছে। দর্শক, এশিয়ার ছোট ছোট দেশগুলো এখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে আটকে উঠছে। 2025 সালের জানুয়ারি থেকে টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে ভিয়েতনাম। এর কারণ হচ্ছে দেশটির অভিযোগ, পর্যটক হিসেবে গিয়ে অনেকে আর বাংলাদেশে ফেরেনি। মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ভয়ে অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে আগে ই ভিসা হতো 5 দিনে, এখন লাগে 50 দিন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে দিনে মাত্র 30 থেকে 50 জনকে ভিসা দেওয়া হচ্ছে। ওমান 2023 সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে, আর মালয়েশিয়ার বাজারও বর্তমানে বন্ধ রয়েছে। গত 17 অক্টোবর ডয়েচে ভেলে বাংলায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। সেসব দেশে বাংলাদেশের পাসপোর্ট যেন এখন চরম অবহেলার বিষয়। প্রশ্ন উঠেছে, একে একে কেন আমেরিকা থেকে ইউরোপ আর এশিয়ার দেশগুলোতেও বাংলাদেশিদের ভিসা দিতে নাক ছিটকাচ্ছে? কেন দুনিয়ার সব দেশ মিলে একসাথে বাংলাদেশের পাসপোর্টের উপর খড়গহস্ত হচ্ছে? সংশ্লিষ্টরা যেসব কারণের কথা বলছেন, তার মধ্যে প্রথম কারণটি হলো গত 16 মাস ধরে বাংলাদেশে চলা মবক্রেসি আর বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি। বাইরের দেশগুলো কেন আপনাকে ভিসা দেবে যদি তারা দেখে আপনার দেশে নিজের জীবনেরই নিরাপত্তা নেই? দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে, তখন কোনো দেশই সেই দেশের নাগরিকদের সাদরে গ্রহণ করতে চায় না। অনির্বাচিত সরকার আমলে দমন পীড়নের রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহির্বিশ্বের অজানা নয়। এমন পরিস্থিতিতে অনেকে বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে না, যেমনটি করেছে ভিয়েতনাম। গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ভিসা দেওয়া অনেক দেশ বন্ধ করলেও অধ্যাপক ইউনূসের সরকারের কূটনৈতিক তৎপরতা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। বাংলাদেশের মানুষ যেসব দেশে বেশি যায় বা তাদেরকে যেসব দেশে বেশি যেতে হয়, সেসব দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেয়ে অধ্যাপক ইউনূসের দৃশ্যমান কূটনৈতিক কৌশল হলো যেসব দেশ থেকে বাংলাদেশের মানুষ দূরে থাকে তাদের সাথে সম্পর্ক বাড়ানো। যেমন বিমান বাংলাদেশ ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে ঢাকা করাচি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। দর্শক, 2024 সালের 7 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে অধ্যাপক ইউনূস গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে।
সেটার কি পরিস্থিতি তা এরই মধ্যে সবারই জানা হয়ে গেছে। উল্টো অধ্যাপক ইউনূসের 16 মাসে বহির্বিশ্বে এমন ইমেজ দাঁড়িয়েছে যেখানে ভিসা পাওয়া এক সোনার হরিণ হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্ট এখন সেই ক্রেডিট কার্ডের মতো হয়ে গেছে যেটার ব্যালেন্স ফুরিয়ে গেছে, আর ব্যাংকগুলো এখন নতুন করে লোন দেওয়ার আগে মোটা অঙ্কের জামানত আর শত গ্যারান্টি দাবি করছে। 18 লাখ টাকা পকেটে থাকলে আপনি আমেরিকার পর্যটক হতে পারেন, আর টাকা না থাকলে আপনি কেবল নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির দর্শক হয়ে থাকবেন। একদিন হয়তো দেখা যাবে বাংলাদেশের পাসপোর্টে কেবল একটি সিডি অবশিষ্ট আছে, সেটি হলো শুধুমাত্র পাকিস্তানের ব্যবহারের জন্য।